নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকে আমি অনেকদিন পর আবারও ইতিহাসের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ইউরোপের পার থেকে ইতালির ঐক্য আন্দোলন। ইউরোপের ইতিহাসের যে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক আলোচনা আমি শুরু করেছিলাম, ফরাসি বিপ্লব থেকে ফেব্রুয়ারি বিপ্লব অবধি ক্লাস দেওয়া রয়েছে। তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখোনি বা কোনো একটা মিস করেছো, তারা অবশ্যই আজকের ক্লাসের ডেসক্রিপশন চেক করো, সেখানে লিংক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করে ওই ক্লাসগুলো এবং ইতিহাসের উপর একাধিক ক্লাস দেখতে অবশ্যই তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করতে পারো। তো আমাদের যে মিশন অর্থাৎ এসএলএসটি এক্সাম, সেই মিশনকে সামনে রেখে আমরা ইতিহাসের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ এর ক্লাসগুলো দিয়ে যাচ্ছি পরপর, তারই সূত্র ধরে আজকে আমরা ইউরোপের ইতিহাসের ইতালির ঐক্য আন্দোলনের পার্টটি দেখে নেব। এখানে রয়েছে 30টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, যেগুলো তোমাদের আজকের ক্লাসের যে কনসেপ্ট সেটা বুঝতে অনেক বেশি হেল্প করবে। দেখো, আমাদের সামনে এখন সেরকমভাবে কোনো এক্সাম নেই, যেহেতু ভোটের একটা মরশুম চলে এসেছে। তবে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের মতোই হঠাৎ করে কোনো একদিন হয়তো দেখা গেল এসএলএসটির নোটিফিকেশন দেওয়া হলো এবং পরীক্ষাও চলে এলো। তো যাতে আমাদের আর কোনো ল্যাকিং পয়েন্ট না থাকে, যে ভুলগুলো আমরা মাদ্রাসার এক্সামে করেছিলাম বা যে অভাবগুলো আমাদের ছিল, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলো ফুলফিল করার। তো অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনার গতিটাকে সেভাবেই ধরে রাখো, আর আমিও চেষ্টা করব ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করার এবং তার সাথে মাঝে মাঝে 90 নাম্বারের একটি করে মক টেস্ট নেওয়ার। অলরেডি আমি 3টি মক টেস্টের ক্লাস নিয়েছি এবং আজকের ক্লাসের পর আবারও একটি মক টেস্টের ক্লাস আসছে নেক্সট উইকে। তো আশা করি সকলেই খুব ভালো ফিডব্যাক দেবে, যেভাবে তোমরা সাপোর্ট করছো ঝর্ণা কলম চ্যানেলকে। প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই ঝর্ণা কলম চ্যানেলের পাশে থাকো। তো আজকে আমাদের যেটা টপিক, ইতালির ঐক্য আন্দোলন, এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি রেখেছি, তাহলে চলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে অষ্টাদশ শতকের শেষের দিকে ইতালি কয়টি খণ্ডরাজ্যে বিভক্ত ছিল? অপশানগুলো দেখো, অপশান এ 51টি, অপশান বি 47টি, অপশান সি 22টি এবং অপশান ডি 39টি। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ 22টি। ইতালি ছিল সুপ্রাচীন রোমান সভ্যতার লীলাভূমি এবং পঞ্চদশ শতকে ইউরোপীয় নবজাগরণের পীঠস্থান। তবে ফরাসি বিপ্লবের আগে এই ইতালি প্রায় 350 বছর ধরে পরস্পর বিবদমান অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলির অধিকাংশই ছিল বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে, যেমন অস্ট্রিয়া, ফ্রান্স। খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ সকলেই কিন্তু ইতালির ওপর তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল। তো আমরা দেখব এই বিদেশি শক্তির বন্ধন থেকে কিভাবে ইতালি মুক্ত হলো, তা আমরা পরবর্তী এমসিকিউগুলোতে দেখে নেব। নেক্সট কোশ্চেন 2-এর বলা হয়েছে ফরাসি রাজবংশ ইতালির কোন অঞ্চলে রাজত্ব করত? অপশানগুলো দেখো, অপশান এ উত্তর ইতালি, অপশান বি দক্ষিণ ইতালি, অপশান সি পূর্ব ইতালি এবং অপশান ডি মধ্য ইতালি। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ দক্ষিণ ইতালি। দেখো, প্রথমেই আমি বললাম যে প্রায় 350 বছর ধরে ইতালি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। তো এই রাজ্যগুলিতে বিদেশি শাসন কায়েম করা হয়েছিল। যেমন কি ছিল? বিদেশি রাষ্ট্রের মধ্যে অস্ট্রিয়া, ফ্রান্স এবং খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ, এদের কিন্তু কর্তৃত্ব ছিল ইতালির ওপর। তো ফ্রান্সের পূর্ব রাজবংশ দক্ষিণ ইতালির নেপলস এবং সিসিলি, এই দুটি রাজ্যে তাদের অধিকার কায়েম করেছিল। তাহলে তোমরা রাজ্য দুটি মনে রাখো, দক্ষিণ ইতালির সিসিলি এবং নেপলসে ফরাসি পূর্ব রাজবংশ তাদের আধিপত্য কায়েম করে রেখেছিল। এছাড়া উত্তর ইতালির
টাস্কেনি, পারমা, মডেনা প্রভৃতি রাজ্যে ছিল অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় সম্রাটদের অধীনে, আর মধ্য ইতালি ছিল খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের অধীনে। এর সাথে তোমরা মনে রাখবে একমাত্র পিডমন্ট সার্ডিনিয়া নামক রাজ্যটি ছিল স্বাধীন ইতালীয় রাজ্য, যেখানে স্যাভয় বংশীয় রাজা চার্লস অ্যালবার্ট রাজত্ব করতেন। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে ইতালিবাসীর মনে সর্বপ্রথম জাতীয় চেতনা সঞ্চার করে কে? অপশানগুলো দেখো। অপশান এ মেটারনিক, অপশান বি কাউন্ট কাভুর, অপশান সি মাৎসিনি এবং অপশান ডি নেপোলিয়ন। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ নেপোলিয়ন। দেখো, নেপোলিয়ন 1796 খ্রিস্টাব্দে প্রথম ইতালিতে পদার্পণ করেন এবং ক্রমে তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন। তিনি বিদেশি হ্যাবসবার্গ এবং বুর্বো রাজাদের ইতালি থেকে বিতাড়িত করেন, পোপকে বন্দী করেন এবং তিনি তার কোর্ট নেপোলিয়নের যে সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে সমগ্র ইতালিতে একই ধরনের আইন কানুন ও শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। যদিও তার এই সংস্কার কিন্তু বেশি দিন টেকেনি। নেপোলিয়নের পতনের পর আবারও ইতালি শুধুমাত্র একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয় এবং বিদেশি নিয়ন্ত্রণাধীনে চলে যায়। পরবর্তী কোশ্চেন 4 বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের পর সমগ্র ইতালিতে কোন রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো। অপশান এ ফ্রান্স, অপশান বি অস্ট্রিয়া, অপশান সি জার্মানি এবং অপশান ডি রাশিয়া। তো এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ অস্ট্রিয়া। দেখো, প্রথমেই আমরা বললাম যে উত্তর ইতালির টাস্কেনি, পারমা, মডেনা এই সমস্ত অঞ্চলগুলিতেই অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় সম্রাটদের প্রাধান্য ছিল, কিন্তু 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের পর ভিয়েনা সম্মেলনের সর্বেসর্বা মেটারনিকের তৎপরতায় ইতালিতে অস্ট্রিয়ার কর্তৃত্ব সবচেয়ে বেশি পরিমাণে প্রাধান্য পেয়েছিল, মানে অস্ট্রিয়ার প্রাধান্য সবচেয়ে বেশি পরিমাণে দেখা গিয়েছিল 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের পর। মূলত নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনে মিলিত নেতৃবৃন্দের হাতে ইতালি একটি বন্ধকি দ্রব্যে পরিণত হয়। ভিয়েনায় সমবেত নেতৃবৃন্দ ন্যায্য অধিকার নীতি অনুসারে ইতালির নবজাগ্রত জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করে এবং ইতালিকে ক্ষুদ্র বৃহৎ 8টি রাজ্যে বিভক্ত করে এবং সেখানে বৈদেশিক শক্তি তাদের প্রভুত্ব বিস্তার করে। উত্তর ইতালির লম্বার্ডি, ভেনেশিয়া অস্ট্রিয়া সাম্রাজ্যভুক্ত হয়। এছাড়া আগে থেকে ছিল পারমা, মডেনা, টাস্কেনি, লুক্কা প্রভৃতি রাষ্ট্রগুলিও কিন্তু অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকরা শাসন করতে থাকে। তাহলে দেখা গেল যে ইতালির বেশিরভাগ রাজ্যেই কিন্তু অস্ট্রিয়ার আধিপত্য কায়েম হলো 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের পর। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে একমাত্র স্বাধীন ইতালীয় রাজ্য ছিল কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ পিডমন্ট সার্ডিনিয়া, অপশান বি নেপলস, অপশান সি ভেনেশিয়া, অপশান ডি রোম। তো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ পিডমন্ট সার্ডিনিয়া। এখানে ইতালির স্যাভয় বংশের চার্লস অ্যালবার্ট রাজত্ব করতেন। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি একজন ইতালীয় বুদ্ধিজীবী নন? অপশানগুলো দেখো। অপশান এ কান্টু, অপশান বি অ্যাজেগোলিও, অপশান সি তোম্মাসীয়, অপশান ডি কোর্ট জেবু। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ কোর্ট জেবু। ইনি একজন জার্মান বুদ্ধিজীবী ছিলেন, ইনি ইতালীয় বুদ্ধিজীবী ছিলেন না। আর এই কান্টু, অ্যাজেগোলিও, তোম্মাসীয় এই সমস্ত লেখক এবং বুদ্ধিজীবীদের হাত ধরে প্রথম পর্যায়ে ইতালির যে ঐক্য আন্দোলন তা কিন্তু সংগঠিত হয়, যাকে কি বলা হয় রিসর্গিমেন্টো। এই ওয়ার্ডটাও তোমরা মনে রাখবে, যার অর্থ হচ্ছে পুনরুত্থান বা পুনর্জাগরণ, রিসর্গিমেন্টো। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি ইতালীয় গুপ্ত সমিতি?
অপশানগুলো দেখো, অপশান এ গুয়েলফি, অপশান বি এডেলফি, অপশান সি কার্বোনারি, অপশান ডি উপরোক্ত সবকটি। তো এখানে দেখো শুধুমাত্র কার্বোনারি না, গুয়েলফি, এডেলফি এবং কার্বোনারি এছাড়া ফেডারিটি নামক একটি গুপ্ত সমিতিও কিন্তু ইতালিতে ছিল, যার ভিতরে কার্বোনারির প্রভাব কিন্তু ইতালির ঐক্য আন্দোলনে পড়েছিল। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে কার্বোনারি সম্পর্কিত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো, অপশান এ বাস্তব জগতের সাথে সম্পর্করহিত ছিল এই দল, অপশান বি ব্যক্তিগত নৈতিকতার উপর এই দল বেশি গুরুত্ব দিত, অপশান সি দেশের সাধারণ মানুষের সাথে এদের কোনো সংযোগ ছিল না, অপশান ডি সবকটি। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সবকটি। দেখো কার্বোনারি সম্পর্কিত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া হয়েছে তার মধ্যে সবগুলোই সঠিক। প্রথমেই আমরা দেখে নেব যে কার্বোনারি দল ইতালির কোন অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল বা কার্বোনারি নামক যে গুপ্ত সমিতি তা কোথায় গড়ে উঠেছিল। এই কার্বোনারি দল গড়ে উঠেছিল ইতালির নেপলসে। নেপলসে ছিল কার্বোনারি দলের প্রধান শাখা। এছাড়া ইতালির বাইরেও বেশ কিছু শাখা গড়ে উঠেছিল। আর এই সমিতিতে মধ্যবিত্তদের সংখ্যাধিক্য ছিল। দেশের মুক্তির আকাঙ্ক্ষায় বহু মানুষ ও বুদ্ধিজীবী এই সমিতিতে যোগদান করে। সিসিলি এবং নেপলসেই এই কার্বোনারি দলের কয়েক হাজার সদস্য ছিল। আর এর সাথে তোমরা মনে রাখবে যে ইংরেজিতে কার্বন কথার অর্থ হচ্ছে কাঠ কয়লা। ধর্মীয় প্রথা অনুসারে এই দলের সদস্যরা কাঠ কয়লা পোড়াতো বলে এদের কার্বোনারি বলা হয়। কার্বোনারি দলের সদস্যরা ধর্মীয় প্রথা অনুসারে কাঠ কয়লা পোড়াতো বলে এরকম নামকরণ করা হয়েছে এই গুপ্ত সমিতিটির। সন্ত্রাস, গুপ্তহত্যা ও বিপ্লবের পথে বিদেশির কবল থেকে ইতালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল এই দলের মূল রাজনৈতিক লক্ষ্য। তবে বাস্তব জগতের সঙ্গে তারা সম্পর্করহিত ছিল, ব্যক্তিগত নৈতিকতার উপরে জোর দিত। দেশের সাধারণ মানুষের সঙ্গে এই দলের কোনো সম্পর্ক ছিল না। এগুলো যেমন একদিকে বৈশিষ্ট্য কার্বোনারি দলের, অন্যদিকে এগুলো কিন্তু লিমিটেশন বা সীমাবদ্ধতাও বলতে পারো। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে কার নেতৃত্বে কার্বোনারি দল নতুন সংবিধানের দাবিতে নেপলসে বিদ্রোহ করে। অপশানগুলো দেখো, অপশান এ জেনারেল পেপ, অপশান বি সান্তারোসা, অপশান সি কাউন্ট কাভুর, অপশান ডি গ্যারিবল্ডি। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ জেনারেল পেপ। 1820 খ্রিস্টাব্দে কার্বোনারি দলের উদ্যোগে জেনারেল পেপ নতুন সংবিধানের দাবিতে নেপলসে বিদ্রোহ করে এবং আন্দোলনের চাপে বুর্ববংশীয় রাজা প্রথম ফার্দিনান্দ একটি সংবিধান রচনার প্রতিশ্রুতি দেন, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রিয়ার হস্তক্ষেপে এই বিদ্রোহ দমিত হয় এবং প্রস্তাবিত সংবিধানটি বাতিল হয়ে যায়। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে রিসর্গিমেন্টো পত্রিকাটি কার। অপশানগুলো দেখো, অপশান এ জিওবার্তি, অপশান বি অ্যাজেগোলিও, অপশান সি কাভুর, অপশান ডি গ্যারিবল্ডি। সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ কাভুরের এই পত্রিকাটি রিসর্গিমেন্টো, যার অর্থ ছিল পুনরুত্থান বা পুনর্জাগরণ। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে মাৎসিনির জন্মস্থান ছিল। অপশানগুলো দেখো, অপশান এ নেপলস, অপশান বি রোম, অপশান সি জেনোয়া এবং অপশান ডি নিস। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জেনোয়া। 1805 খ্রিস্টাব্দে ইতালির জেনোয়া প্রদেশে মাৎসিনি জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন ইতালীয় ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ, বাগ্মী, সুলেখক, চিন্তাবিদ, বিপ্লবী সংগঠক এবং জ্বলন্ত দেশপ্রেমিক। মাৎসিনির পিতা জেনোয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক ছিলেন। ওকে, পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে
1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামক যুব সংগঠনটি মাৎসিনি কোথায় গড়ে তোলেন? অপশানগুলো দেখো। অপশান এ ফ্রান্সে, অপশান বি ইতালিতে, অপশান সি অস্ট্রিয়ায় এবং অপশান ডি সুইজারল্যান্ডে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ অর্থাৎ ফ্রান্সে। দেখো তোমাদের এরকম মনে হতে পারে যে মাৎসিনি ইতালির একজন দেশপ্রেমিক হয়ে ইয়ং ইতালি বা নব্য ইতালি দল কেন ফ্রান্সে গড়ে তুললেন। তো এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে মাৎসিনি কিন্তু তার জীবনের দীর্ঘ 40টি বছর নির্বাসনে কাটিয়েছিলেন। সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডে তিনি তার দীর্ঘ 40টি বছর নির্বাসনে কাটান। তো এই নির্বাসন থাকাকালীন অবস্থায় তিনি ফ্রান্সের মার্সাই শহরে 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি বা নব্য ইতালি দলটি গড়ে তোলেন। আর এ প্রসঙ্গে মনে রাখবে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই দলের সভ্য হতে পারত। এই গুপ্ত সমিতিটি কোনো নাশকতামূলক প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল একটি জাতীয় প্রতিষ্ঠান, এটাও তোমরা মনে রাখবে। এই দলের ঘোষিত উদ্দেশ্য ছিল শিক্ষা, প্রচার, আত্মত্যাগ, চরিত্র নিষ্ঠার দ্বারা ইতালিতে জাতীয়তাবোধের সঞ্চার করা। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে ইয়ং ইতালি দলের পতাকার একদিকে স্বাধীনতা ও ঐক্য লেখা হলেও অপরদিকে লেখা ছিল, অপশানগুলো দেখো। অপশান এ গণতন্ত্র, অপশান বি সাম্য, অপশান সি মানবতা, অপশান ডি সবকটি। তো সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সবকটি। দেখো ইয়ং ইতালি দল 1832 খ্রিস্টাব্দে গড়ে উঠছে ফ্রান্সের মার্সাই শহরে, যার নির্দিষ্ট একটি পতাকা ছিল। সেই পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা এবং ঐক্য এবং অপরদিকে গণতন্ত্র, সাম্য এবং মানবতা। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে মাৎসিনি কবে ইয়ং ইউরোপ দল গঠন করেন? অপশানগুলো দেখো। 1830 খ্রিস্টাব্দে, 1832 খ্রিস্টাব্দে, 1834 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ 1834 খ্রিস্টাব্দে মাৎসিনি কিন্তু ইয়ং ইউরোপ দল গঠন করেন। 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি এবং 1834 খ্রিস্টাব্দে ইয়ং ইউরোপ। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ইতালির কোথায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো। অপশান এ রোমে, অপশান বি ভেনিসে, অপশান সি মিলানে এবং অপশান ডি পিডমন্ট সার্ডিনিয়া। তো দেখো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভেনিসে। আমরা 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের ক্লাস করেছি, সেখানে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। ইউরোপের অনেক রাষ্ট্রে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব পড়েছিল, যেমন হাঙ্গেরি ছিল, তার মধ্যে সুইজারল্যান্ড ছিল, ইতালি ছিল। তো ইতালির ভেনিসে 1848 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে। দেখো পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে কাস্টোজা ও নোভার যুদ্ধে অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়। অপশানগুলো দেখো। অপশান এ চার্লস অ্যালবার্ট, অপশান বি ভিক্টর ইমানুয়েল, অপশান সি কাভুর এবং অপশান ডি মাৎসিনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ চার্লস অ্যালবার্ট। আমরা দেখেছি যে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্স থেকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে, যার ভিতরে ইতালি ছিল একটি উল্লেখযোগ্য রাষ্ট্র। এখানে দেখো, এখানে এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। আর কি হয়েছিল? মিলান, টাস্কেনি, লম্বার্ডি প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের সূচনা হয়েছিল। পোপের রাজ্যে বিদ্রোহ হয়, যেখান থেকে পোপ পলায়নে বাধ্য হন। এছাড়া চার্লস অ্যালবার্টের নেতৃত্বে অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমন্ট সার্ডিনিয়ায় কিন্তু বিদ্রোহ শুরু হয়। তো ইতালির বিভিন্ন রাজ্যের এই যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য সবচেয়ে উদ্গ্রীব হয়েছিল অস্ট্রিয়া, কারণ অস্ট্রিয়ার কর্তৃত্বই সবচেয়ে বেশি ছিল ইতালিতে। তো যে কারণে অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাস্টোজা এবং নোভার যুদ্ধে ইতালির রাজা চার্লস অ্যালবার্টকে পরাজিত করেন। ওকে।
পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে মাৎসিনির প্রজাতন্ত্রের স্বপ্নকে আকাশকুসুম কল্পনা বলেছেন কোন ঐতিহাসিক। অপশানগুলো দেখো, অপশান এ জ্যাক ড্রজ, অপশান বি ডেরেক, অপশান সি লুই ফিশার, অপশান ডি হবসবম। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ লুই ফিশার। দেখো এরকম মন্তব্য করার কারণ কি, দেখো মাৎসিনি ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ঠিকই, কিন্তু মাৎসিনির চিন্তাভাবনা কিন্তু বাস্তব জগৎ থেকে অনেকটাই ছাড়া ছিল বলা যেতে পারে, বা বাস্তবতা বর্জিত চিন্তাভাবনা ছিল বলা যেতে পারে। মাৎসিনি ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক, মাতৃভূমির মুক্তিতে তিনি সদাই সচেষ্ট ছিলেন, কিন্তু কিভাবে এই মাতৃভূমির মুক্তি সম্ভব বাস্তবিক ক্ষেত্রে তা কিন্তু তিনি কোনো পথ বা দিশা দেখাতে পারেননি। তিনি সবসময় চেয়েছিলেন গুপ্ত সমিতি, গুপ্ত হত্যা, এই সমস্তগুলির মাধ্যমে হয়তো ইতালিতে মুক্তি আসবে, কিন্তু একটি ছিন্ন বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে ইতালির তখন সেরকম কোনো ক্ষমতা ছিল না যে দেশের কোনো গুপ্ত সংগঠন বা কোনো একটি নেতার দ্বারা বা কোনো একটি সংগঠনের দ্বারা ইতালি নিজে নিজেই ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইতালির ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে বৈদেশিক শক্তি, যে প্রয়োজনীয়তাটা কাভুর উপলব্ধি করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখব যে কাভুর কিন্তু বিদেশি শক্তির সাহায্য নিয়ে ইতালির সমস্যাকে বিশ্ব দরবারে তিনি পৌঁছে দিয়েছিলেন এবং বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের সমর্থন নিয়ে তিনি ইতালির ঐক্য আন্দোলনে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তো যেহেতু মাৎসিনির চিন্তাভাবনা বাস্তবতা বর্জিত ছিল, তাই ঐতিহাসিক লুই ফিশার মাৎসিনির প্রজাতন্ত্রের স্বপ্নকে আকাশকুসুম কল্পনা বলেছেন। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ কাউন্ট কাভুরকে বলা হয়। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে কাভুর কবে ইতালির প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 1852 সালে। দেখো কাউন্ট কাভুর ইতালির পিডমন্টে জন্মগ্রহণ করেন 1810 খ্রিস্টাব্দে। ইনি জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং ইনি প্রথম থেকেই ইতালির মুক্তির জন্য অনেক চেষ্টা করেছেন। বিভিন্ন পত্রিকায় ইতালির দুর্দশা সম্পর্কে লেখালেখি করেছেন। ইংল্যান্ডের পার্লামেন্টেও ইনি বেশ কিছুকাল অবস্থান করেছেন এবং ইংল্যান্ডে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সে সম্পর্কেও তিনি বেশ কিছুকাল অধ্যয়ন করেছেন। বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এই কাউন্ট কাভুর উপলব্ধি করেছেন শেষ অবধি যে বিদেশি শক্তির সাহায্য ব্যতীত ইতালির ঐক্য আন্দোলন বা ঐক্য কখনোই সম্ভব নয়, এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে 1852 খ্রিস্টাব্দে কাউন্ট কাভুর ইতালির প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে ইতালিকে ঐক্যবদ্ধ করার কাজে কাভুর নিম্নোক্ত কোন নীতি গ্রহণ করেন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিদেশি সাহায্য নিয়ে ইতালিকে ঐক্যবদ্ধ করা হয়। এই যে প্রচেষ্টা এটা হচ্ছে কাউন্ট কাভুরের নীতি, এবং এই নীতির মাধ্যমে কিন্তু সফলভাবে তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এজন্যই কাউন্ট কাভুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে আউট অফ দিস মাড ইতালি উইল বি মেড কার উক্তি। এটাও কিন্তু কাউন্ট কাভুরেরই উক্তি। এটা কোন প্রেক্ষাপটে করা হয়েছিল? ক্রিমিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে। কেন করা হয়েছিল? দেখো আউট অফ দিস মাড ইতালি উইল বি মেড এর অর্থ হচ্ছে যে ক্রিমিয়ার মাটি থেকেই নতুন ইতালির জন্ম হবে। এই মাটি থেকেই বলতে এখানে ক্রিমিয়ার যুদ্ধের যে রণক্ষেত্র সেই রণক্ষেত্রের মাটির কথা বলা হয়েছে। আমরা জানি 1854 থেকে 56 এই সময়কালে ক্রিমিয়ার যুদ্ধ হয় এবং ইতালি রাশিয়ার বিপক্ষে ইঙ্গো ফরাসি পক্ষে ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করে। এ ব্যাপারে কাভুরের দুটি উদ্দেশ্য ছিল, একটি হচ্ছে ইতালির ঐক্যের ব্যাপারে ইংল্যান্ড ও ফ্রান্সের সহানুভূতি অর্জন করা, আর বিদেশি যোগাযোগের মাধ্যমে পিডমন্ট সার্ডিনিয়ার সেনাবাহিনীর নতুন জ্ঞানার্জনে সহায়তা করা। এবং তিনি এই সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন প্রাণ দিয়ে যুদ্ধ করো, ঈশ্বরের কৃপায় এই ক্রিমিয়ার মাটি থেকে নতুন ইতালির জন্ম হবে। এবং এই প্রেক্ষাপটেই বলা হয়েছে আউট অফ দিস মাড ইতালি উইল বি মেড। ওকে, দেখো পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে প্লম্বিয়ারের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। এখানে সঠিক উত্তর দেখে নেব। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ কাউন্ট কাভুর এবং তৃতীয় নেপোলিয়নের মধ্যে
প্লোমবিয়ারের চুক্তি হয়েছিল। আমি আগেই বললাম যে কাউন্ট কাভুর ক্রিমিয়ার যুদ্ধে ইঙ্গো ফরাসির পক্ষে যোগদান করেছিলেন এবং এখান থেকেই তিনি ফ্রান্সের সাথে চুক্তি করার একটি জায়গা পেয়ে যাচ্ছেন। 1858 খ্রিস্টাব্দে যেই ক্রিমিয়ার যুদ্ধ শেষ হচ্ছে, তিনি কিন্তু ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের সঙ্গে চুক্তি করছেন অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালিকে সাহায্য করার জন্য। কারণ কাউন্ট কাভুর জানতেন যে ইতালির ঐক্য আন্দোলনের জন্য সবচেয়ে বেশি যে রাষ্ট্র অন্তরায় সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াকে পদানত করা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ এবং এজন্যই তিনি ফ্রান্সের সাহায্য চেয়ে প্লোমবিয়ারে চুক্তি করেন তৃতীয় নেপোলিয়নের সঙ্গে 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী 23-এর কোশ্চেনে বলা হয়েছে ভিল্লা ফ্রাঙ্কারের যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশানগুলো দেখো। অপশান এ 1850 খ্রিস্টাব্দে, অপশান বি 1852 খ্রিস্টাব্দে, অপশান সি 1856 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1859 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে 1859 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কারে যুদ্ধবিরতি চুক্তি হয়। দেখো, কাভুর কিন্তু অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তিনি যুদ্ধ চুক্তি এই নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা করছিলেন। তো তিনি চেয়েছিলেন যে অস্ট্রিয়াকে উত্তেজিত করে যুদ্ধে নামার। 1859 খ্রিস্টাব্দে পিটমন্ড সার্ডিনিয়ার বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে, যেটা মেজেন্টা এবং সলফেরিনোর যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধে পূর্বের যে চুক্তি ফ্রান্সের সাথে, প্লম্বিয়ারের চুক্তি, এই চুক্তি অনুযায়ী ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির এই যুদ্ধে ইতালিকে হেল্প করে এবং শেষ পর্যন্ত ফ্রান্স বুঝতে পারে যে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালিকে সাহায্য করতে গিয়ে ইতালি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ঐক্যবদ্ধ ইতালিও কিন্তু ফ্রান্সের জন্যে খুব একটা সুখকর হবে না। এই কারণে তিনি কিন্তু অর্থাৎ তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়ার সাথে যুদ্ধবিরতি চুক্তি অর্থাৎ ভিল্লা ফ্রাঙ্কারের চুক্তি 1859 খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরিত করেন। পরবর্তী 24-এর কোশ্চেনে বলা হয়েছে পিডমন্ট সার্ডিনিয়া লম্বার্ডি লাভ করেছিল কোন সন্ধির দ্বারা? অপশানগুলো দেখো। অপশান এ ভিল্লা ফ্রাঙ্কারের সন্ধি, অপশান বি জুরিখের সন্ধি, অপশান সি প্লম্বিয়ারের সন্ধি, অপশান ডি কোনোটিই নয়। 24-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জুরিখের সন্ধি, যেটা হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। তাহলে দেখো 1859 খ্রিস্টাব্দে মেজেন্টা সলফেরিনো যুদ্ধ হচ্ছে, ভিল্লা ফ্রাঙ্কারে যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে অস্ট্রিয়ার সাথে ফ্রান্সের শাসক তৃতীয় নেপোলিয়নের, আবার জুরিখের সন্ধিও কিন্তু হচ্ছে অস্ট্রিয়ার সাথে ইতালির শাসক ভিক্টর ইমানুয়েল 1859 খ্রিস্টাব্দে। সবগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে গ্যারিবল্ডি কবে জন্মগ্রহণ করেন? অপশানগুলো দেখো। অপশান এ 1805 খ্রিস্টাব্দে, অপশান বি 1807 খ্রিস্টাব্দে, অপশান সি 1810 খ্রিস্টাব্দে, অপশান ডি 1811 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ 1807 খ্রিস্টাব্দে গ্যারিবল্ডি নিসে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে গ্যারিবল্ডির লাল কোর্তা বাহিনী কোন দুটি রাজ্যের সাথে ইতালির ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ সিসিলি ও নেপলস, অপশান বি পিডমন্ট সার্ডিনিয়া, অপশান সি রোম ও ভেনিস, অপশান ডি নেপলস নিস। সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ সিসিলি এবং নেপলস এই দুটি রাজ্যকে নিয়ে গ্যারিবল্ডি কী করতে চেয়েছিলেন? ইতালির ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং গ্যারিবল্ডির যে সৈন্যবাহিনী তাদের কি নামে ডাকা হয়? লাল কোর্তা বাহিনী। তাদের বলা হয় লাল কোর্তা বাহিনী। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে গ্যারিবল্ডির হৃদয় ছিল সিংহের মতো সাহসী কিন্তু তার মস্তিষ্ক ছিল ষাঁড়ের মতো নিরেট। কার উক্তি এটা? তো দেখো, এটা কিন্তু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ কাউন্ট কাভুর এরকম মন্তব্য করেছেন। কারণ মাৎসেনির মতন গ্যারিবল্ডিও কিছুটা আবেগপ্রবণ দেশপ্রেমিক ছিলেন। ইনি তার ক্ষুদ্র একটি বাহিনী লাল কোর্তা বাহিনীর সাহায্যে সিসিলি এবং নেপলসকে কেন্দ্র করে সমগ্র ইতালির ঐক্য আন্দোলন ঘটাতে চেয়েছিলেন, যেটা একেবারেই অসম্ভব ছিল। এবং কাউন্ট কাভুরের যে রাজনৈতিক চাল, সেই চালে কিন্তু গ্যারিবল্ডি বাধা সৃষ্টি করছিলেন, যে কারণে কাউন্ট কাভুর প্রায় ষড়যন্ত্র করে গ্যারিবল্ডিকে তার পদ থেকে সরিয়ে দেন।
এবং আমরা পরে দেখব যে এই গ্যারিবল্ডি তার সিসিলি এবং নেপলস এই রাজ্য দুটি ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে স্বেচ্ছায় তিনি নির্বাসনে চলে যাচ্ছেন। যেহেতু গ্যারিবল্ডির তেমন কোনো সলিড রাজনৈতিক চিন্তাভাবনা ছিল না, তিনি ক্ষুদ্র একটি বাহিনীর সাহায্যে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে ইতালির ঐক্য আন্দোলনে নেমেছিলেন। তাই কাভুর মন্তব্য করেছিলেন, গ্যারিবল্ডির হৃদয় ছিল সিংহের মতো সাহসী, কিন্তু তার মস্তিষ্ক ছিল ষাঁড়ের মতো নিরেট। পরবর্তী 28 কোশ্চেনে বলা হয়েছে, গ্যারিবল্ডি কোন দ্বীপে স্বেচ্ছা নির্বাসনে চলে যান? তো এর সঠিক উত্তর দেখো এখানে অপশন ডি, অর্থাৎ ক্যাপ্রেরা দ্বীপে গ্যারিবল্ডি স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন। যেহেতু কাউন্ট কাভুরের সাথে বা ভিক্টর ইমানুয়েলের সাথে গ্যারিবল্ডির রাজনৈতিক দিক থেকে মতবিরোধ চলছিল, সে কারণে গ্যারিবল্ডি এতটাই বড় মাপের দেশপ্রেমিক ছিলেন যে তিনি চাননি যে গৃহযুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করুক। তাই তিনি গৃহযুদ্ধ এড়ানোর জন্যই 1860 খ্রিস্টাব্দে তার যে দুটি রাজ্য, যে রাজ্য দুটিকে কেন্দ্র করে তিনি ইতালির ঐক্য আন্দোলনে একটি বিশিষ্ট ভূমিকা নিতে চেয়েছিলেন, সিসিলি এবং নেপলস, এই দুটি রাজ্যকে ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিয়ে 1860 খ্রিস্টাব্দের 7 নভেম্বর রাজনীতি ত্যাগ করে তিনি ক্যাপ্রেরা দ্বীপে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন। পরবর্তী 29 কোশ্চেনে বলা হয়েছে, ইতালির জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? অপশানগুলো দেখো, অপশান এ 1860 খ্রিস্টাব্দে, অপশান বি 1861 খ্রিস্টাব্দে, অপশান সি 1862 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1865 খ্রিস্টাব্দে। এখানে অপশান বি সঠিক উত্তর, অর্থাৎ 1861 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পিডমন্ডের রাজধানী তুরিনে ইতালির জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে এবং সেখানে ভিক্টর ইমানুয়েল ইতালির রাজা হিসেবে ঘোষিত হন। দেখো পরবর্তী 30 কোশ্চেনে বলা হয়েছে, কোন যুদ্ধটি ইতালির ঐক্য আন্দোলনে সহায় হয়েছিল? অপশানগুলো দেখো, অপশান এ শ্যাডোয়ার যুদ্ধ, অপশান বি সেডানের যুদ্ধ, অপশান সি এ ও বি উভয়ই এবং অপশান ডি ক্রিমিয়ার যুদ্ধ। এখানে অপশান সি সঠিক উত্তর, অর্থাৎ শ্যাডোয়ার যুদ্ধ এবং সেডানের যুদ্ধ। শ্যাডোয়ার যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। এটা ছিল অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, অর্থাৎ অস্ট্রিয়া এবং প্রাশিয়া, যেখানে ইতালি প্রাশিয়ার পক্ষে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এটা ছিল ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, যেখানে ইতালি ফরাসিদের বিরুদ্ধে অর্থাৎ প্রাশিয়ার পক্ষে এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো এই স্যাডোয়ার যুদ্ধের মাধ্যমে ইতালি ভেনেশিয়া লাভ করেছিল এবং 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের মাধ্যমে ইতালি রোম লাভ করেছিল এবং রোম লাভই ছিল ইতালির ঐক্য আন্দোলনের শেষ সোপান। তো এই দুটি যুদ্ধের মাধ্যমেই কাউন্ট কাভুর ইতালিকে ঐক্যবদ্ধ করেন। ওকে, পরবর্তী 31 কোশ্চেনে বলা হয়েছে, জাতি হিসেবে ইতালি হলো কাভুরের সৃষ্টি, উক্তিটি কার? অপশানগুলো দেখো, অপশান এ লর্ড পামারস্টোন, অপশান বি ডেভিড টমসন, অপশান সি গর্ডন কেগ এবং অপশান ডি হ্যাজেন। তো এখানে 31 সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হ্যাজেনের এই উক্তিটি ভীষণ তাৎপর্যপূর্ণ যে জাতি হিসেবে ইতালি হলো কাভুরের সৃষ্টি। আর দেখো লর্ড পামারস্টোন, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, ইনি কাভুরকে রূপকথা রাজপুত্র বলে অভিহিত করেছেন। পরবর্তী 32 কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে, শেষোক্ত কোন রাজ্যটির সংযুক্তি ইতালিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন ইতালি হিসেবে? অপশানগুলো দেখো, অপশান এ রোম, অপশান বি ভেনিস, অপশান সি পিডমন্ট সার্ডিনিয়া এবং অপশান ডি নেপলস। তো এখানে অবশ্যই অপশান এ সঠিক উত্তর, অর্থাৎ রোম। রোমবিহীন ইতালি ছিল মস্তিষ্কবিহীন দেহের মতো। আর 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে যোগদান করে প্রাশিয়ার পক্ষ অবলম্বন করে ইতালি রোম লাভ করেছিল। তো রোম লাভই ছিল ইতালির ঐক্য আন্দোলনের শেষ সোপান, এটা আমি আগেই বললাম। তো এভাবেই ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল। আর এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে শ্যাডোয়ার যুদ্ধ এবং সেডানের যুদ্ধ, এই দুটো যুদ্ধ কিন্তু ইতালির ঐক্য আন্দোলনের
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। শুধুমাত্র ইতালির ঐক্য আন্দোলনে নয়, জার্মানির ঐক্য আন্দোলনেও কিন্তু এই দুটি যুদ্ধের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আমরা যখন জার্মানি নিয়ে ক্লাস আনবো তখনও আমরা দেখতে পাবো। তো যাই হোক, আজকে ছিল ইতালির ঐক্য আন্দোলন থেকে এই 32টি প্রশ্নোত্তর। আশা করি তোমাদের এই প্রশ্নোত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্নোত্তর বা এমসিকিউগুলো সবই এসএলএসটির সিলেবাস অনুযায়ী করানোর চেষ্টা করা হলো। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে আজকের ক্লাসটা শেয়ার করবে, এবং যারা নতুন আমার ক্লাস দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রেখো, বেল আইকনটা ক্লিক করে, যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে তোমরা সবার আগে জানতে পারো। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।